নমস্কার, আমি সাইকোলজিস্ট সৌমেন। আজ আমি আলোচনা করতে চলেছি অটিজমের স্পিচ থেরাপির গুরুত্ব, অর্থাৎ অটিজম বাচ্চাদের ক্ষেত্রে স্পিচ থেরাপি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি অটিজম বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্ত থেরাপিগুলো বলেছিলাম তার মধ্যে সবার শেষে স্পিচ থেরাপির কথা বলছি, বা সবার শেষেই স্পিচ থেরাপিকে রেখেছি। কেন গুরুত্বপূর্ণ থেরাপি অথচ সবার শেষে কেন? এর কিছু কারণ আছে। দেখুন, আমি প্রথমেই বলেছিলাম সেন্সার থেরাপি নিয়ে, এবং সেন্সার থেরাপি কেন গুরুত্বপূর্ণ সেটাও আলোচনা করেছিলাম। সেখানে আমি একটা উদাহরণ হিসেবে এনেছিলাম যে এই সেন্সারের কারণেই আমাদের কথা বলার সমস্যা হয়। কিরকম? ধরুন, যখনই একটা শিশু অটিজমে আক্রান্ত হচ্ছে তখন তার নিজের মনের মধ্যে ঢুকে পড়ছে, মানে মনের মধ্যে একটা জগৎ তৈরি করছে এবং সেই মনের জগতে ঢুকে থাকছে। তখন কি হচ্ছে? তখন সে চারপাশে কে কি বলছে, তার পরিবারের মানুষজন কিভাবে কথা বলছে, তার আশেপাশের লোকজন কিভাবে কথা বলছে, সেই কথাগুলো সে শোনে না, সে তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। এটাই সমস্যার গোড়া। যদি কোনো বাচ্চা কে কি কথা বলছে এটা না শোনে, তাহলে সে তার ভেতরে স্টপওয়ার্ড জমিয়ে রাখতে পারবে না, বা স্টপওয়ার্ড যেটা হয় সেটা তৈরি করতে পারবে না। কেন পারবে না? কারণ সে কথা শুনছে না। কথা বলতে হলে বা সারা পৃথিবী জুড়ে কথা বলার একটাই নিয়ম, প্রকৃতিগতভাবে একটাই নিয়ম চলে আসছে, সেটা হচ্ছে কথা শোনা। আমরা প্রথমে শিশু অবস্থায় প্রত্যেকটা শিশু প্রথমে কি করে? কথা শোনে। যে যে পরিবেশে থাকে, যে যেরকম ভাষার ভাষার পরিবেশে জন্ম নেয়, সে সেই ভাষাটাকে শুনতে শুরু করে এবং সেই ভাষাটাকেই সে মনের মধ্যে জমিয়ে রাখে এবং সেটাকেই সে বলতে শুরু করে। অর্থাৎ কথা বলার এইটা একটা ইউনিভার্সাল রুলস। কথা শুনতে হবে এবং কথাটাকে জমিয়ে রেখে তারপর বলতে হবে। অটিজম বাচ্চার ক্ষেত্রে দেখুন, সে নিজের জগতে ঢুকে পড়ছে, ফলে কি হচ্ছে? ফলে আশেপাশে কে কি কথা বলছে সে কথাটা কিন্তু সে পরিষ্কার করে শুনছে না। তাহলে প্রথম সমস্যা হয়ে যাচ্ছে তার কথা শোনা, যে কারণে তার মধ্যে স্টপওয়ার্ড থাকছে না এবং কথা বলতে পারছে না। এবার এই সিচুয়েশনে ধরুন সে নিজের জগতে ঢুকে আছে, এই সিচুয়েশনে ধরুন আমরা স্পিচ থেরাপি শুরু করলাম। আমি বাচ্চাটাকে বারবার করে বলানোর চেষ্টা করছি, স্পিচ থেরাপির বিভিন্ন টেকনিক আমি অ্যাপ্লাই করে যাচ্ছি। তাতে কি বাচ্চাটা কথা বলতে পারবে? খুব সাধারণ লজিকে আপনারা ভেবে দেখুন, তাতে কি কথা বলতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ সে তো নিজের জগৎ থেকে বেরোতেই শেখেনি, সে তো বাইরের শব্দকে যে শুনতে হয় এটাই শেখেনি। এই জন্য আমি প্রথমেই স্পিচ থেরাপি না করে বলতে চাইছি যে প্রথমে সেন্সার এবং অকুপেশন চলবে। কেন? কারণ সেন্সার এবং অকুপেশন চললে কি হবে? বাচ্চা আস্তে আস্তে স্থির হতে শুরু করবে, বাচ্চা আস্তে আস্তে বাইরের জিনিসকে সেন্স করতে শুরু করবে, বাচ্চা আস্তে আস্তে কমান্ড ফলো করতে শুরু করবে, অর্থাৎ বাইরের লোকজন কে কি কথা বলছে সেটা শুনতে শুরু করবে। যখন সে এটা শুনতে শুরু করবে, দেখা যাবে তার মধ্যে কথা বলার ইচ্ছা আস্তে আস্তে তৈরি হচ্ছে। ঠিক এই পর্যায়ে এসে আমরা যদি স্পিচ থেরাপিটা শুরু করি, তাহলে দেখব বাচ্চা খুব তাড়াতাড়ি স্পিচ এসে যাচ্ছে, মানে কথা বলতে শুরু করছে। অনেক ক্ষেত্রে আবার এটাও দেখা গেছে যে স্পিচ থেরাপির প্রয়োজনই পড়েনি। অনেক মাইল্ড অটিজমের ক্ষেত্রে এটা দেখা গেছে, আমি প্র্যাকটিক্যালি দেখেছি যে স্পিচ থেরাপি দেওয়াই হয়নি, শুধুমাত্র সেন্সারটি চলেছে, তার সঙ্গে বিহেভিয়ার থেরাপি চলেছে এবং স্পেশাল এডুকেশন শুরু হয়েছে। ততক্ষণে সে একটা দুটো শব্দ বলতে বলতে কথা বলা শুরু করে দিয়েছে। অর্থাৎ আমরা যদি এতটা রাস্তা আসার পর সেন্সারটি চললো, বিহেভিয়ার চললো, মোটামুটি স্পেশাল এডুকেশনটা স্টার্ট হলো, বাচ্চা একটা দুটো করে কথা বলা শুরু করেছে, তখন যদি আমি ল্যাঙ্গুয়েজ স্টিমুলেশনটা দিই, তাহলে দেখবো এই থেরাপিটা প্রপার কাজ করছে এবং এই থেরাপিটার ফলে বাচ্চা আস্তে আস্তে কথা বলতে শুরু করছে। কিন্তু আমরা যদি প্রথমেই স্পিচ থেরাপি দিয়ে ফেলি, তখন স্পিচ থেরাপির এই যে সুফল, এটা আমি পাবো না। আমি এরকম অনেক বাচ্চাকে দেখেছি যে বাচ্চা কথা বলতে পারছে না, কোন ডক্টরের কাছে গেছেন, ডক্টর বলেছে যেহেতু কথা বলতে পারছে না তাহলে স্পিচ থেরাপি রেফার করেছেন। এবার উনি স্পিচ থেরাপি দেওয়া শুরু করেছেন, দেখা গেল 1 বছর 1.5 বছর স্পিচ থেরাপি চলেছে, কিন্তু বাচ্চা সেভাবে কথা বলতে পারছে না, তখনও কথা বলতে পারছে না। এটা কেন পাচ্ছে না? তার কারণ আমরা যে থেরাপিটা শেষে দিতে পারতাম সেই থেরাপিটাই প্রথমে শুরু করেছি, আর সেন্সারটি যে গুরুত্বপূর্ণ পার্টটা ছিল সেটাকে হয়তো শুরুই করা হয়নি। এই কারণে অভিভাবকদেরকে সচেতন হতে হবে, অভিভাবকদেরকে বুঝতে হবে। আমি এই যে এতগুলো ভিডিও পরপর করে তৈরি করছি, এটার একটাই কারণ, যাতে এই ভিডিওগুলো দেখে অভিভাবক সচেতন হয়ে ওঠে।
অভিভাবক নিজে বুঝতে শেখে যে আমার সন্তানের সমস্যাটা কি এবং এখান থেকে আমি কিভাবে ওকে স্টেপ বাই স্টেপ বের করে আনবো। অভিভাবকের কাছে সত্যি এটা খুব যন্ত্রণার যে সন্তান কথা বলতে পারছে না, অভিভাবক চায় আমার সন্তান এক্ষুনি কথা বলে ফেলুক। এটা একদম ঠিক কথা, অভিভাবকের জায়গা থেকে এটা হওয়াই স্বাভাবিক। কিন্তু তারপরও আমাদের কিচ্ছু করার নেই, কারোরই কিছু করার নেই। আমাদেরকে বুঝতে হবে এবং শান্ত মাথায় বিষয়টাকে বুঝে ধীরে ধীরে আগাতে হবে। আমাদেরকে অপেক্ষা করতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। আমরা যদি তাড়াহুড়ো করে স্পিচ থেরাপিটা দিই তাহলে সমস্যা কিছুই না। স্পিচ থেরাপি দেওয়ার যে সুফল, সেই সুফলটা আমরা পাবো না। মাঝখান থেকে কি হবে, আমাদের এই তাড়াহুড়োর জন্য প্রথম থেকেই হয়তো আমরা স্পিচও শুরু করে দিলাম, এটাতে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে বেশ কিছু অর্থ অকারণে খরচ হয়ে যাবে, অকারণে খরচ হয়ে যাবে। এবং এটা হচ্ছেও বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে যেহেতু অভিভাবকের আগ্রহ স্পিচে অনেক বেশি, যেহেতু কথা বলছে না, অভিভাবক মনে করছে যে স্পিচ থেরাপি দিলেই কথা বলে ফেলবে, ফলে অভিভাবকের আগ্রহ স্পিচ থেরাপিতে অনেক বেশি এবং অভিভাবক চাইছেই প্রথমে স্পিচ থেরাপিটা শুরু হোক। অভিভাবককে অনেক ক্ষেত্রেই বোঝানো যাচ্ছে না যে স্পিচ থেরাপি প্রথমে দিয়ে বিশেষ কিছু সুফল হবে না, মাঝখান থেকে আপনার বেশ কিছু অর্থ খরচ হয়ে যাবে, এটা বোঝানো যাচ্ছে না। অনেক ক্ষেত্রে আমি নিজে দেখেছি, আমার নিজের সেন্টারে আমি দেখেছি যে আমি যখন বলছি যে না স্পিচ থেরাপিটা নয়, একটু অপেক্ষা করুন, 2-3 মাস বা 4 মাস অপেক্ষা করুন, বাচ্চাটা কথা একটু শান্ত হয়ে বসুক, কথা বলাটা শুরু করুক, তারপর আমরা স্পিচ থেরাপিটা শুরু করব। দেখা যাচ্ছে অভিভাবক ততটা অপেক্ষা করতে পারছে না, অভিভাবক অন্য কোথাও স্পিচ থেরাপির জন্য নিয়ে চলে যাচ্ছে, নিয়ে গিয়ে স্পিচ থেরাপিটা শুরু করে দিচ্ছে। এটা অভিভাবককে আমি দোষ দিচ্ছি না, এটা অভিভাবকের জায়গা থেকে সত্যি মানে খুব প্যাথেটিক এই জায়গাগুলো, অভিভাবক নিজেকে ঠিক রাখতে পারছে না। কিন্তু তারপরেও বলবো যে আপনারা বিষয়টাকে বোঝা শুরু করুন, সায়েন্টিফিক কারণগুলোকে বুঝতে শুরু করুন। তাতে কি হবে, তাতে আপনার সন্তান যখন কথা বলার, যদি সঠিকভাবে থেরাপিগুলো চলে, ঠিক তখন কথা বলে দেবে। আমরা খুব তাড়াহুড়ো করলেই যে বাচ্চা খুব তাড়াতাড়ি কথা বলে ফেলবে এমনটা কিন্তু নয়। ফলে আপনারা একটু অপেক্ষা করুন, বিষয়গুলোকে বোঝা শুরু করুন। এবং আমি জানি যে আপনারাও অনেক ক্ষেত্রে কনফিউজ হয়ে যান, তার কারণ আপনি হয়তো কোনো ডক্টরের কাছে গেছেন, স্পিচ নেই বলে ডক্টর হয়তো দেখছেন বাচ্চাটা তো কথা বলতে পারছে না, উনি বলে দিলেন তাহলে স্পিচ থেরাপিটা শুরু করা যাক। কেমন অনেক ক্ষেত্রে অনেক বড় বড় জায়গাতেও ইদানিং দেখছি যে যখন বাচ্চা চলে যাচ্ছে, একজন অটিজম বাচ্চা অনেক নাম করা জায়গায় গেছে, সেখানে ডক্টররা বলছে না না সেন্সার ওটির দরকার নেই, আপনি স্পিচ নেই মানে স্পিচ থেরাপি চলবে, দিয়ে হয়তো স্পিচ থেরাপিটা লিখে দিচ্ছে। ফলে অভিভাবকরা কনফিউজ হয়ে যাচ্ছে এবং সেই কনফিউজ অভিভাবকরা কি করছে, এসে আমার নিজেরই একটা অভিজ্ঞতা বলি যে একটা বাচ্চার সেন্সার এবং অকুপেশন চলছিল, চলতে চলতে তাকে নিয়ে অন্য আরেকটি জায়গায় যাওয়া হয়েছে, একটি অনেক বড় নাম করা জায়গায় যাওয়া হয়েছে, আমি নাম বলছি না, যাওয়া হয়েছে। সেখানে গিয়ে কোনো একজন সাইকোলজিস্টকে দেখিয়েছেন, সেই সাইকোলজিস্ট দেখে বলছেন যে না এ তো কথা বলতে পারছে না, তাহলে স্পিচ থেরাপি চলবে, অকুপেশনের দরকার নেই। অটিজম বাচ্চা, অকুপেশনের দরকার নেই, মুখে বলছে, আর তার প্যাডে উনি লিখছেন যে স্পিচ থেরাপি চলবে। হ্যাঁ, তো তারপর উনি আমায় ফোন করে বললেন আপনি যে এই সমস্ত থেরাপি চালাচ্ছেন, আপনার তো মানে এই সমস্ত থেরাপি চালানোর কথা আপনি বলছেন, এই বাচ্চা তো এই থেরাপি চলার কথা না, শুধু স্পিচ থেরাপি চলবে, অত বড় জায়গা থেকে বলছে। তখন আমার কিছু বলার থাকে না এই জায়গাগুলোতে, তখন আমি বলি ঠিক আছে আপনি হয় আমাদেরকে ফলো করুন অথবা ওনাদেরকে ফলো করুন। এবার দেখা গেছে মানে একদম বাস্তবিক ক্ষেত্রে আমি এটা দেখেছি যে 6 মাস ওই সমস্ত কিছু বন্ধ করে শুধু স্পিচ থেরাপি চালানোর পর দেখা গেল যে বাচ্চারা যেটুকু ইমপ্রুভমেন্ট হয়েছিল সেটাও আস্তে আস্তে ব্যাকে যেতে শুরু করেছে। যখন ব্যাকে যেতে শুরু করেছে উনি আবার যোগাযোগ করেছেন, তখন উনি বুঝতে পারছেন যে বিষয়টা ভুল হয়েছে, যে শুধু স্পিচ থেরাপি চালিয়ে লাভ হবে না, আমাদেরকে অকুপেশন থেরাপিটা চালাতে হবে। ফলে অভিভাবকরাও অনেক মিসগাইড হচ্ছে, অভিভাবকরাও অনেক সমস্যার মধ্যে থাকছে। ফলে অভিভাবকরা বুঝে উঠতে পারছে না যে কি করা দরকার। শুরুতেই দেখা গেল কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় শুরুতেই সব থেরাপি শুরু হয়ে গেল, মানে অকুপেশন শুরু হয়ে গেল, সেন্সার অকুপেশন শুরু হলো, তার সঙ্গে স্পেশাল এডুকেশন শুরু হয়ে গেল, তার সঙ্গে স্পেশাল, মানে একই সাথে সব থেরাপিগুলো স্টার্ট হয়ে গেল। এক্ষেত্রেও আমার মনে হয় যে এটাও এক ধরনের মিসগাইড। একসাথে সব থেরাপিগুলো শুরু করলেই যে বিশেষ কিছু সুফল এসে যাবে এটা নয়। এবার অভিভাবকের এই যে উদ্বেগ, সেই উদ্বেগটার কারণে অভিভাবক করে ফেলছে। এবং এই সময় না অভিভাবকদের এমন একটা পরিস্থিতি থাকে যে যা বলে অভিভাবক তাই করা শুরু করে।
এই জন্যই আমি অভিভাবককে এই জায়গাটায় সচেতন হতে বলছি, এবং আমার কথাগুলো লজিক্যালি আপনারা বোঝার চেষ্টা করুন। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধে হয় বা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা ইনবক্স করুন। আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সেই দ্বন্দ্বগুলোকে কাটানোর, একটা সায়েন্টিফিক জায়গা থেকে বিষয়গুলোকে ব্যাখ্যা করার, যাতে সঠিক সময়ে সঠিক থেরাপির প্রয়োগ করে আমরা বাচ্চাগুলোকে স্বাভাবিক জীবনে ফেরাতে পারি এবং আমাদের অতিরিক্ত অর্থ যাতে খরচ না হয়ে যায়। এরপর আমি এগুলো নিয়ে আরও অনেক ভিডিও, মানে অটিজম নিয়ে আরও অনেকগুলো আলোচনাতে আসবো। অটিজমের বিভিন্ন পার্ট, অভিভাবকের পার্ট, এবং আমাদের কিভাবে আমরা গ্রুপ থেরাপি করবো বা গ্রুপে আমরা কিভাবে কাজ করব সেই পার্টগুলো নিয়ে, বা অটিজমের জন্য স্কুলিং কতটা গুরুত্বপূর্ণ, কী ধরনের স্কুলিং এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে আমি পরে পরে আরও আলোচনা করতে থাকবো।